2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। এবারও তৃণমূলকে সরাসরি আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে কালীগঞ্জ মোড়ে চা চক্রে বেরিয়ে তিনি ফের তোপ দাগেন। বলেন 2031-এ মুসলিম মুখ্যমন্ত্রী ছাড়া বাংলায় ভোট হবে না, আর তখন হিন্দুদের বাংলা ছেড়ে বিহার ঝাড়খণ্ডে আশ্রয় নিতে হবে। 2011 সালের বিধানসভা ভোটের উদাহরণ টেনে তিনি তৃণমূলকে বিঁধলেন। দাবি করেন সেই সময় মিলিটারি নামানো হয়েছিল বলেই তৃণমূল ক্ষমতায় এসেছে, না হলে সিপিএম ভোট চুরি করে ফের ক্ষমতায় বসত। তার বক্তব্য, এখনো নির্বাচন কমিশন এসআইআর নিশ্চিত করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনা আধা সেনা নামানো হবে। প্রয়োজনে এপ্রিলের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি করে দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে। তিনি বলেন, এসআইআর তৃণমূলের কাছে জীবন কাঠি মরণ কাঠি, তাই আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। 1 কোটি ভোট বাদ যাবে, দিদিমণি কালীঘাটে যাবেই। রাজনৈতিক মহলের মত, এই ধরনের বাড়াবাড়ি মন্তব্যে দলের মধ্যে দিলীপ ঘোষের কৌশলগত গুরুত্ব ক্রমেই কমছে। প্রচারণার ঝাঁজ আছে বটে, কিন্তু দলের বাস্তব রাজনৈতিক মাঠে তার স্থান সীমিত হচ্ছে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গরু বাংলা দিয়ে গিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে, কেউ কখনো পুলিশ গায়ে হাত দেয় না, সবাই হিস্সা পেয়ে যাচ্ছে। আমি মেদিনীপুরে থাকি, ঝাড়খণ্ড থেকে আমাদের খড়গপুরের গোয়ালারা দুধ বিক্রি করবে বলে দামি দামি গাই নিয়ে আসে, 50,000 60,000 টাকা একটা গরুর দাম। ঝাড়গ্রামে এলেই ওখানে পুলিশ আটকায়, কাগজ দেখাও, এ দেখাও, ও দেখাও, হয় গরু নামিয়ে নেবে। আপনি ভাবুন, গরিব গোয়ালারা যারা সকালবেলায় আমাদের বাড়ি বাড়িতে দুধ পৌঁছে দেয়, আমাদের কচি কচি বাচ্চাদের মুখে দুধ পৌঁছে দেয়, যে মায়ের দুধ পায় না সে ওই গরুর দুধ খায়, যেটা ওই গোয়ালারা গরু পুষেছে। সারা দিন রাত পরিশ্রম করে আমাদের বাড়ির দরজায় সকালবেলা দুধ চলে আসে যাদের, সেই গোয়ালাদেরকে 50-60 হাজার টাকা গরু নামিয়ে নেয় পুলিশ, দিয়ে ডান্ডা মেরে যা বাড়ি যা। আর নাহলে এক একটা গরুর পিছনে 10,000-20,000 টাকা করে টাকা নেয়, তারপর গরু ছাড়ে। সেখানে পুলিশ কখনো আর দেখে না কিছু, আর সেখানে এদের গোয়ালাদের আটকাবে যারা লিগালি উত্তরপ্রদেশ বিহার থেকে গরু নিয়ে আসছে লাখ লাখ টাকা খরচা করে, আর যারা বেআইনি ভাবে গরু নিয়ে যাচ্ছে তাদের দিকে তাকাবে না পুলিশ, চলে যায়। তাদের আটকে ছিল আমাদের গোবক্তারা, তাই তাদেরকে জেলে যেতে হয়েছিল। তাদের সম্মানিত করার জন্য আমি এখানে দুর্গাপুরে এসেছি। দুর্গাপূজার সময় এখন 1 মাস আর মাথায় কিছু ঢুকবে না আমাদের, দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি, তারপরে জগদ্ধাত্রী কার্তিক পুজো চলবে। কিন্তু এই 1 মাস, আর এবারে মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হলো, 28 তারিখ থেকে অক্টোবর অবধি, শেষ অবধি 1 মাস চলবে। অনেকে বেড়াতে যাবেন, অনেকে গান বাজনায়। যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে আমাদের কলকাতার দিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, গাছ পড়ে গেছে সন্ধ্যাবেলা। তার কদিন আগে কলকাতায় যে বৃষ্টি হয়েছে ঐতিহাসিক, জল জমে গেছে, সরকার চুপচাপ। মুখ্যমন্ত্রী থেকে তার মন্ত্রীরা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, ঝাড়খণ্ড, বিহার, গঙ্গা, অন্য দোষ চাপাচ্ছেন, যেন বৃষ্টিটা ওরা করে দিয়েছে, ওনারা কিছু করবেন না, আর 15 বছর এভাবে চালিয়ে গেলেন। মানুষ দুর্দশায় আছে। বৃষ্টির দিনে বৃষ্টি হবে, ঝড় হবে, কালবৈশাখী হবে, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে আসি। কিন্তু মানুষ ভরসা করতো কিছু না কিছু সহযোগিতা পাবো, কেউ না কেউ থাকবে। এখন ভগবান ভরসায় আছে যে বাবা যেন না হয় বৃষ্টি। তাহলে যাদের যাদের ভোট দিয়ে জিতিয়েছি তারা ঘুরেও দেখবে না, তারা কখন ওই সহায়তা আসবে, কেন্দ্র সরকারের টাকা পাঠাবে, ক্ষতিপূরণ, সেইটার দিকে তাকিয়ে থাকবে। আমরা খেতে পারলাম কিনা, জল পেলাম কিনা, বাড়িতে বিদ্যুৎ আছে কিনা দেখবে না। তো সেই জন্য পুজোর সময় বৃষ্টি হবে শোনা যাচ্ছে, ভয়ে ভয়ে আছি আমরা, পুজোর না মাটি হয়, বেরোতে পারবো কিনা। তো অনেকে আগে আগে পুজো দেখবেন, ভাবলেন তাতেও বৃষ্টি, এটা চিন্তার মধ্যে আসি আমরা। কিন্তু মনে হয় মায়ের ইচ্ছায় যেমন ভালোভাবে যাচ্ছে, পুজোটাও ভালো কাটবে। সব জিনিসের মধ্যে সুখ দুঃখ আছে, তাই নিয়ে কাটাবো। জ্যোতিষীরা বলেছিলেন 2025 সালের শুরুতেই যে বছরটা খুব খারাপ যাবে, যুদ্ধ বিগ্রহ, দুর্ঘটনা, ঝড় বৃষ্টি, বন্যা, ভূমিকম্প হবে। আপনি দেখছেন সারা দুনিয়াতে এই সমস্ত ঘটনা হচ্ছে। আমাদের দেশে হিমালয় জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, গ্রাম ভেসে যাচ্ছে, শহর ভেসে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, সমস্ত রকম জায়গায় জায়গায় এমন বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি হচ্ছে। নদী নালা উপচে পড়ছে, ঘরদোর বেসে যাচ্ছে। আরো 3টা মাস আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানি না কিভাবে কাটবে। সাবধান থাকুন, প্রকৃতির বিরূপ হলে কিছু করার নাই। আমরা যুগ যুগ ধরে প্রকৃতিকে পুজো করে এসেছি, কিন্তু এখন প্রকৃতিকে দহন শোষণ চলছে সারা দুনিয়া জুড়ে, তার পরিণাম হচ্ছে আর এই ধরনের দুর্যোগ হচ্ছে। কিন্তু দুর্যোগের সময় যদি মানুষ মানুষের কাছে না থাকে, সরকার মানুষের কাছে না থাকে,
তাহলে কিন্তু দুর্যোগের দুর্ভোগটা বেড়ে যায়। এক মাস আগে ঘাটালে বন্যা হয়েছিল, আমরা দেখি এক সপ্তাহ ধরে জল নামেনি। আবার যদি এরকম হয়ে যায়, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়, ডিবিসি জল আসে, তাহলে নৌকো করে গিয়ে পুজো দেখতে হবে ঘাটালের লোককে। কলকাতায় যদি এই অবস্থা, তাহলে ঘাটাল কি হবে? এই দুরবস্থা চলছে। তার মধ্যে আমরা পুজোতে এসেছি, টিএমসির লোকেরা দেখলাম বড় বড় পুজো করছেন। এখানে পুজো হচ্ছে, আমাকে একজন বলল, কার পুজো গো? বলে প্রমোটার টিএমসির পুজো। প্রমোটার টিএমসি বলে আলাদা কিছু নেই, প্রমোটার টিএমসি, টিএমসি প্রমোটার। ভালো জগন্নাথ মন্দির হচ্ছে, আপনারা যারা যেতে পারেন না দেখে নেবেন। কিন্তু চিন্তার মধ্যে আছেন ওনারা। কেন? আগে সিবিআইয়ের ভয় ছিল, ইডির ভয় ছিল, এখন এসআইআর এর ভয়। সেটা আবার কি হয়েছে না, নতুন করে ভোটার লিস্ট সংশোধন করবে, বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধনী হবে, রিভিশন। বিহারে হয়ে গেছে, 54 লক্ষ সিধা ভোটার বাদ গেছে, সব নিয়ে প্রায় 65 লক্ষ ভোটার বাদ গেছে। 6.5 কোটি ভোটারের মধ্যে 65 লক্ষ, মানে 10% ভুয়ো ভোটার ছিল ওখানে। আমাদের এখানে আরো বেশি, কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকেছে। এখানে 7.5 কোটি যদি ভোটার হয়, তো এবারেই তো 10% মানে 75 লক্ষ তো হয়েই গেল। আরো 30-40 লক্ষ এক্সট্রা এখানে ওখানে ঝুপড়ি করে বসে আছে। টিএমসি লোকেরা নাম তুলে দিয়েছে রোহিঙ্গাদের। তো 1 কোটি 1.25 কোটি ভোটার যারা টিএমসি ভোট পায়, যদি যেটা বাদ যায়, তাহলে তো দোকান বন্ধ। যে বুথে যে বিএলও হবে তার পার্টির লোক হোক, সে যা লিখে দেবে ওটা। আপনি আমাদের পার্টির লোক যদি সঙ্গে বিএলএ 2 যায়, বলবে যে দাদা এই তো এই লোকটার নাম এখানে আছে কিন্তু লোকটা নাই, এটা কাটুন। বলে হ্যাঁ হ্যাঁ, আপনার সামনে কাটবে কিন্তু লিস্টে তুলে দেবো, নাম কাটা যাবে না। আমার প্রত্যেকবারই কমপ্লেন করছি, বিডিও অফিসে ওটাকে বাঁচিয়ে দিচ্ছে মরা লোকটাকে। সেই জন্য ওরা চাইছে সিভিক পুলিশে ওদের লোক, তাদেরকে করে দিচ্ছে। অঙ্গনওয়াড়ির লোক, তাকে করে দিচ্ছে। প্যারা টিচার, পার্ট টাইম, এই ধরনের যারা আছে কন্ট্রাকচুয়াল যত কর্মী, পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস, তাদের নাম দিয়েছে। কিন্তু জেনে রাখুন, আপনারা সবাই কমপ্লেন করবেন, আপনার বুথে কে সরকারি পিএলও আসছে তার নাম জানুন। সে লোকটা সরকারি পার্মানেন্ট কর্মচারী কি না, সে পঞ্চায়েত অফিসের সেক্রেটারি হতে পারে, কিন্তু পার্মানেন্ট হতে হবে। টেম্পোরারি কন্ট্রাকচুয়াল হবে না, পার্ট টাইম হবে না। তাহলে কমপ্লেন করুন, তার নাম কাটা যাবে। কারণ সে চাইছে ওই ভুয়ো ভোটারগুলো থাক। ও সার্ভে করলো, আপনাদের সামনে লিখে তো নিয়ে গেল, ভোটার লিস্ট ছেপে আসবে, ওই নামগুলো থেকে যাবে, কারণ ওই করবে। এরকম বহু জায়গায় টিএমসির লোক ঢুকিয়েছে, সেগুলোকে বাদ দিন, কমপ্লেন করুন সোজা বিডিওকে, ডিএমকে, আমাদেরকে বলুন, আমরা কমপ্লেন করব। এই অস্থায়ী কর্মীরা কখনো হতে পারবে না বিএলও। কালকে পরশু খবর বেরিয়েছে নাকি পাওয়া যাচ্ছে না বিএলও। কেন পাবে বলা? 10 বছর 15 বছর ধরে ক্ষমতায় আসার পরে কোনো চাকরিতে রিক্রুটমেন্ট হয়নি, নিয়োগই হয়নি। সে টিচার হোক, সে পুলিশ হোক, সে অন্য সরকারি কর্মচারী, ক্লার্ক হোক, পরীক্ষা হলে রেজাল্ট হয় না। রেজাল্ট হলে সেখানে টাকা নিয়ে চাকরি হয়, তখন কেস হয়, বন্ধ হয়ে যায়। 26,000 শিক্ষক কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কিছু না কিছু করছেন, পুলিশ গলা ধাক্কা দিচ্ছে, লাঠিপেটা করছে, চাকরি ঢোকেনি, লোক নেই, তো দেবে কোত্থেকে? আজ প্রায় 80,000 বুথে বিএলএ দিতে হবে, বিএলও। তো এত কর্মচারী আনলে তাহলে এদিকে চলবে কি? সরকার তো বন্ধ হয়ে যাবে, পুজোর আগে তো কিছুই চলবে না। লোক পাঠাতে পারছে না ট্রেনিং এর জন্য, ভুয়ো দিয়েছে অর্ধেক লোককে, সেই নামটা কাটাতে হবে, নাহলে আবার যে কে সেই অসুখ থেকে যাবে, ভুয়ো ভোটার থেকে যাবে। সেজন্য সবাইকে কনসাস থাকতে হবে। বিএলও যে নিয়োগ হচ্ছে প্রত্যেক বুথে একজন করে সরকারি কর্মচারী, সেটা কে? আপনি খোঁজ করলে বিডিও অফিস থেকে নাম পাবেন। সেই নাম সত্যি সত্যি লোকটা কোথায় চাকরি করে, কি করে, পার্মানেন্ট কিনা জেনে, আর না হলে তার বিরুদ্ধে কমপ্লেন করুন। নাহলে আপনার বুথের যে ভুতুড়ে ভোটার আছে 50টা, সেই 50টা ভোট দিয়ে টিএমসি জিতে যাবে, অন্য কাউকে ভোট দিলে হবে। এই পরিস্থিতি আছে। আর পুজোর আগে এটা জেনে বুক শুকিয়ে গেছে, টিএমসি লোকেরা বেড়াতে যাচ্ছে না, টিকিট ক্যান্সেল করে দিচ্ছে। বউ বাচ্চাকে বলেছে এবারে পুজো দেখা বন্ধ, কারণ মনে সুখ নাই, বুথ জেতাতে পারবে না, চাকরি থাকবে না। পুলিশ অফিসার, কন্ট্রাক্টর, সবাই এরাই টিএমসি কে জেতায়, এরা টেনশনে আছে। আর আমি বলে দিচ্ছি টেনশন বাড়বে ভোটের পরে, আরো পুজোর পরে যখন শুরু হবে এসআইআর। আর যদি দিদিমণি ঝগড়াঝাঁটি করবেন, পাড়ায় ঢুকলে গন্ডগোল করবে, বাড়ি বাড়ি যেতে দেবে না, আটকাবে। যেমন পঞ্চায়েতের দুর্নীতির ইনকোয়ারি করতে সিবিআই লোক এসেছিল, তাকে পাড়ায় ঘিরে ফেলা হলো, গাছে বেঁধে দেওয়া হলো, না করতে দেওয়া হবে না, তাহলে প্রধান উপপ্রধান তারা সব জেলে চলে যাবে। তাদের শালা, ভাই, ভাইপো, বোন নামে আবাস যোজনা, শৌচালয় সমস্ত পেয়ে গেছে, ওরা ধরা পড়ে যাবে, ইনকোয়ারি করতে দেবে না। কিন্তু এটা ইলেকশন কমিশন, জেনে রাখুন,
এই ইলেকশন কমিশনের জন্যই 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন। মিলিটারি নামিয়ে যদি ভোট না হতো টিএমসি জিততে পারত না, ওই ভুয়ো ভোটার দিয়ে সিপিএম জিতে যেত। সেটা করতে দেয়নি ইলেকশন কমিশন বলে আজকে 15 বছর লুটপাট করে খাচ্ছেন বাংলা। আজকে আপনাদের দিন এসেছে, উট এখন পাহাড়ের নিচে এসে গেছে। চক্রবত পরিবর্তনই সুখানি চ দুঃখানি চ, সুখ আসে দুঃখ আসে, দুঃখের দিন আসছে। ইলেকশন কমিশন ঠিক করে, যাই হোক পরিস্থিতি যাই হোক, এসআইআর হবে, আবার সেনানামি হবে। আর যদি না হয় এই করতে করতে এপ্রিল চলে আসে, তাহলে রাষ্ট্রপতি শাসন করে দিদিমণিকে কালীঘাটে পাঠিয়ে এখানে এসআইআর হবে। তখন এই ভাইরা কোথায় যাবে? যারা কোটি কোটি টাকা খেয়েছে, যারা চাকরির টাকা, ব্যবসার টাকা, কাটমানির টাকা, বালি কয়লা গরুর টাকা খেয়েছে, মাস্টারদের চাকরির টাকা খেয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছে, সব বাড়িতে বন্দি হয়। লোক তাড়া করে মারবে, আর যে যাকে টাকা দিয়ে এখন পুলিশের ভয়ে বলতে পারছে না, কলার ধরবে, চোর রাস্তায় এখানে নিয়ে আসবে, বুঝে আমার ছেলের জন্য টাকা নিয়েছিলি 15 লক্ষ, চাকরি কোথায় গেল? কেন রাস্তায় বসে আছে টাকা ফেরত? সেজন্য এসআইআর হচ্ছে এখানে জীবন কাঠি মরণ কাঠি টিএমসি, ওটা যে কোনো ভাবে আটকাবার চেষ্টা করছে, কিন্তু পারবে না। এসআইআর হবে, 1 কোটি ভোট বাদ যাবে, আর দিদিমণি কালীঘাটে যাবে, সেই পরিস্থিতি হচ্ছে। তাই পুজোটা এবারে খুব কঠিন সময়ে হচ্ছে। টিএমসির আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে এসআইআর এর ভয়ে। দিদিমণি রোজ ভয় দেখাচ্ছেন, রোজ উল্টো পাল্টা বকছেন, মোদিজির নামে উল্টো পাল্টা বলছেন। দিদির লোকেরা জেলে আছে আর মোদিজি নাকি চোর। ভাইপো রোজ প্যারেড করছে সিবিআইর অফিস, ভাইয়ের বোন নামে সিবিআই আসছে, যে টাকা পয়সা লুকিয়ে রেখেছে, জমি বাড়ি দেখায়নি ইলেকশনে দাঁড়িয়েছ, তার তথ্য কাগজপত্র চলে আসছে। ঘিরে যাচ্ছে চারদিকে, যেমন কলকাতার লোকেরা জলে ঘিরে গেছে, দিদিমণি এখন এই দুর্নীতির চক্করে ঘিরে গেছেন, সিবিআই দিয়ে ঘিরে গেছেন। সময় খারাপ আসছে, এই পুজোর থেকে সময় খারাপ, আগামী এপ্রিল অব্দি চলবে, তারপরে আরো খারাপ হবে। সেই জন্য এসআইআরটা কোনো সরকারি নয়, আপনার আমার। পশ্চিমবাংলায় থাকতে চাইলে এই অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। বিহার, ইউপি, আসাম, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র তাড়াতে শুরু করেছে। তারা বুঝে গেছে এই রক্তবীজের দল ঢুকছে, একদিন আমাদের ভোট আউট করে দেবে। দেখুন ইউরোপে আগুন জ্বলছে, কারা করছে? এই সব বিদেশ থেকে তারা এসে ওখানে বসেছে, লুটপাট করছে, খাচ্ছে, লুট করছে, ওখানকার লোকেদের অধিকার নিয়ে নিচ্ছে, লাভ জিহাদ করছে, আজ ওরা হাতের বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবাংলার সেই অবস্থা হয়েছে, হাতের বাইরে চলে যাচ্ছে। এখানে বহু লোক আছেন যারা ওপার বাংলা থেকে এসছেন, বাপ ঠাকুরদা ঠাকুমা পোটলা পুটলি নিয়ে এসছে, রাত্রের অন্ধকারে বাড়িতে রেডিও চালিয়ে দিয়ে, লাইট জ্বালিয়ে দিয়ে পালিয়ে এসছেন, যে কেউ বুঝতে না পারে পাড়ার লোক যে আপনি ইন্ডিয়ায় যাচ্ছেন। তখন বিডিআর ছিল বর্ডারে, পোটলা পুটলি নিয়ে রাতের বেলা পার হয়েছেন, সকাল হয়েছে, বিডিআর ধরছে, ওই কথা কই যান, ধরছে। ও চাচার বাড়িতে অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, ওটা চাচার বাড়ি বাংলাদেশটা, কি মাসিমা এটা বাপের বাড়ি আসছেন, তখন ধরেছে ঠাকুমাকে, দেখি কি কিটা পোটলা ছাড়িয়ে নিয়েছে ঠাকুমার। ও দিব না দিব না, দেখি খুলে দেখে সব একটা হার আছে, একটা কানের আছে, কিছু আছে, জামা কাপড় আছে, সেটা নিয়ে নিচ্ছে। সব ট্যাগ থেকে খুলে জামা কাপড় থেকে টাকা পয়সা আর সোনা গানা নিয়ে এলো। শুধু তাই নয়, সঙ্গে যে যুবতী মেয়েটি আসছিল আমাদের বোন, তার হাত ধরে বললো, চাচার বাড়িতে অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, মাইয়া ডারে দিয়া যান। আমি যদি এক একটা বাংলাদেশের লোককে জিজ্ঞেস করি উদ্বাস্তুদের হয়েছে কিনা, বেশিরভাগ পরিবারের সঙ্গে এটা হয়েছে, তারা বলেন না। মনে করুন খালি এটাকে আমি কেন বলতে এসেছি, এইটা হতে যাচ্ছে 10 বছরের পরে। এই সরকার যদি আবার আসে 2026-এ, এবারে ওরা দাবি করবে আমরা উপমুখ্যমন্ত্রী মুসলিম চাই, ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী চাই। আর 2029-31-এ যখন আবার ইলেকশন হবে, ঘোষণা হয়ে যাবে যে মুসলিম মুখ্যমন্ত্রী করবে, তাকে আমরা ভোট দেবো। আপনারা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এটা হবে। তার জন্য পোটলা পুটলি মেয়েদের এখন একটা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট কিনছেন, 4 জায়গায় জমি কিনছেন, ও থোক থেকে যাবে, এখানে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আবার ঠাকুমা ঠাকুরদার মতো পোটলা কোলে নিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে যেতে হবে। নামাজ চলাকালীন দুর্গাপূজার মাইক বন্ধ রাখতে হবে। আমি আগে যেটা বললাম, তারপরে বলে দুর্গাপূজাই হবে না। আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, এখন দুর্গাপূজা, কালী পূজা ওরা ডেট ঠিক করে দেন। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে, মহরম থাকলে বিসর্জন হবে না। পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগের থেকে বলেছি। তা আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক, বিসর্জন না হোক সময় মতো, কোনো রীতিনীতি নয়।
যেমন উনি ইচ্ছা মতো ছুটি দেন, পুজোটাও উনি ইচ্ছা মতো করাবেন। এরপরে সাগরে একটা পুরোই তো টিএমসি দেবে, মন্ত্র ওরাই রচনা করবে। ওই যে সাগরে একটা পুজো অপারেশন সিঁদুর তারা থিম করেছিল বলে সেখানকার বিধায়কের আপত্তিতে বন্ধ হয়ে গেছে, কি বলবেন? বললাম তো, অপারেশন সিঁদুর চলবে না, এখানে ভারত মাতা চলবে না, এখানে জয় বাংলা লিখতে হবে, কারণ বাংলাদেশ বানাতে হবে। তো সেই জন্য এটা কেন ওটা কেন, যত পুজো যেখানে কোথাও কোথাও আমাদের লোকেরা যুক্ত হয়েছে বা নতুন হচ্ছে, হাজার রকমের সমস্যা। রাত্রেবেলা পুলিশ চমকাচ্ছে এসে, পুজো করতে দেবে না। শুধু তাই না, অপারেশন সুন্দর কলকাতায় হয়েছে, দেখেছেন আপনারা সজল ঘোষেদের, সেখানে রাত 12টায় পুলিশের চমকাচ্ছে, এটা কেন ওটা কেন। পুজো হাজারাই হচ্ছে, তো সরকারি পয়সায় হচ্ছে, সেখানে কোনো দোষ নেই। আমরা কিছু করতে গেলে সেখানে পুলিশ করতে দেবে না, বাংলাদেশ হয়েই গেছে। কলকাতায় 11 জন মারা গেছে জলে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষতিপূরণ, তারপর কালকে সিএসসিও 5 লাখ টাকা ঘোষণা করেছে। হাইকোর্ট বন্যা হবে, বৃষ্টি হবে, আর কলকাতায় লোক মারা যাবে। গ্রামের লোকেরা তো বেঁচে আছে, কলকাতায় মারা যাচ্ছে কেন? আর দায়টা কারো নয়। উনি সিএসসিকে বললেন টাকা দিলে 5 লাখ টাকা, উনি তো কোটি কোটি টাকা নিচ্ছেন সিএসসির কাছ থেকে। কেন পোস্টগুলো ঠিক হয় না? আর সিএসসির দোষ, সরকারের কোনো দায় নেই, লোকগুলো মারা যাচ্ছে। তো জলমন্ত্রীর দোষ হওয়া উচিত, বিদ্যুৎ মন্ত্রীর দোষ হওয়া উচিত, দোষ নয় সিএসসির দোষ। ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন, ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন। উত্তর থেকে বলছেন নাকি জল চলে আসছে, উনি খালি টাকার জন্য সকাল থেকে টাকা বলবেন, টাকা দিচ্ছেন, আর কোনো দায় নেই। পশ্চিমবাংলার মানুষ কার ভরসায় বেঁচে আছে? এটা চলতে পারে না, 15 বছর এভাবে কাটিয়ে দিলেন, লোক দেখছে বসে। না, চন্দ্রনাথ সিনহা ইডি কোর্ট থেকে ওনাকে স্বস্তি দেওয়া হয়েছে, তো এটার সেটিংয়ের কথা বলছেন সুকান্ত মজুমদার। যাই হোক, কোর্ট তো চলছে, কোর্টের কেস চলছে, আমরা কোর্টের উপর ভরসা করি। কেস তো শেষ হয়ে যায়নি, অনেক লোক 30 বছর পরেও সাজা পায়। বুঝলি তো, 22,000 টেট, প্রায় 1 লক্ষের উপর টেট পরীক্ষা দিয়েছিল 22 সালে, তার মধ্যে মাত্র 6,000 পাস করেছে। এটা কিভাবে সম্ভব? 2.5%। আমি জানি না কি কোশ্চেন হয়েছে, কেন হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন তারা চাকরি অবস্থায় দিচ্ছেন, পড়াশোনা তো আর ওই স্তরের পড়াশোনা করেন না, যেখানে পড়ান সেখানকার করেন, কম্পিটিশন টেস্টে বসার অভ্যেস নেই। তো সেই জন্য রেজাল্ট খারাপ হতে পারে, তারা আগে থেকেই বলেছিলেন। চিন্তার বিষয় আছে, চাকরি না দেওয়ার বাহানা, একটা চাকরি না দেওয়ার বাহানা, কারণ টাকাগুলো বেশ জেড়ে খাচ্ছেন। চাকরিতে ঢুকলেই আবার বেতন দিতে হবে। আজকে সরকারি কর্মচারী নাই বলে এসআইআর লোক দিতে পারছে না, বিএলও দিতে পারছে না, টিএমসি পরিষ্কার হয়ে যাচ্ছে। পুজোর মুখে গতকাল দেখলাম যে এসএসসি ভবন অভিযান করলো আবার চাকরি প্রার্থীরা। কী করবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আন্দোলন করছেন বিভিন্ন, আর যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, এর জন্য আন্দোলন করে যাচ্ছে। তো এরা সরকার চালিয়ে যাবেন, ওরা আন্দোলন করেই যাবেন, সমাধানটা কী আছে? লোক কোর্টে যাচ্ছে, কত রকম আন্দোলন করছে, আন্দোলন ছাড়া উপায় নেই। মাদ্রাসার যারা, তারাও পর্যন্ত আন্দোলনে নেমে গেছে। সবাই নামবে, সবাইকে বঞ্চিত করা হচ্ছে, সবার অধিকার থেকে লোককে বঞ্চিত করা হচ্ছে। তো আন্দোলন তো করার অধিকার সবার আছে, তাতে আবার লাঠিপেটা খেতে হচ্ছে পুলিশের কাছে। তৃণমূলের সংগঠন চেঞ্জ হচ্ছে, ব্লকের নেতাদের চেঞ্জ হচ্ছে, মুর্শিদাবাদ, নদিয়া বিশেষ করে বিক্ষোভ আরম্ভ হয়ে গেছে। সংগঠনে কী চেঞ্জ হবে? বালি চোরকে বাদ দিয়ে গরু চোরকে নেওয়া হবে, আবার গরু চোরকে বাদ দিয়ে কয়লা চোরকে নেওয়া হবে। এছাড়া তো টিএমসিতে কিছু নাই। লোক কোথায় আছে? যারা ছিল তারা বসে গেছে এই চুরি চামারি দেখে। ওই সমস্ত দালাল, চোর, উৎপাতিয়া, যারা দোলাবাজ, তারাই আছে। যাই করুন, বইয়ে রিপিট কি আর ওপিট কি। দিদি, পশ্চিমবঙ্গে বিএলও তো দেখা যাচ্ছে 10,000 নাম পাওয়া গেছে, তারা সব তৃণমূলের, কেউ শিক্ষা সেলের নেতা, কেউ তৃণমূলের অন্য নেতা। জানি এটা, হ্যাঁ, টিএমসি পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী, তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারীই নেই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক। আর না হলে অস্থায়ী কর্মচারী, তাহলে এসআইআর হবে কি করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরও 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। কিন্তু 4-5টা আধিকারিককে শাস্তি দেওয়ার পরও তো চেতনা হয়নি, সেটা একই পদ্ধতিতে চলছে। আধিকারিকরা কী করবে? তাদেরকে করানো হচ্ছে জোর করে। সে বেচারার মাঝখান থেকে চাকরি যাচ্ছে, তার নিরুপায়। আইএস আইপিএসরা হতাশ, পারলে চাকরি ছেড়ে চলে যায় অন্য রাজ্যে, কিন্তু এরা যেতে দিচ্ছে না। কেন্দ্র সরকার ডাকলেও যেতে দিচ্ছে না। সরকারি অফিসাররা আজকে হতাশ, কিছু করতে দেওয়া হচ্ছে না, যাচ্ছে আসছে। আর যেখানে কাজ হবে নিচে, সেখানে কাজ করার লোক নেই, তারা লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেড়াচ্ছে। দাদা, তাহলে কোথাও জিততে পারে না। পঞ্চায়েত বলুন, বিধানসভা বলুন, পৌরসভা বলুন, পার্লামেন্ট বলুন, কোন ভোটে জিততে পারেন দিদিমণি? তাই একদম কোমর কষে নেমেছেন, করতেই দেবেন না, উনি কিছু করতে দেবেন না, কোনো ভালো কাজ করতে দেবেন না। আর দেশের স্বার্থে কোনো কাজ হলে হচ্ছে বেশি বিরোধিতা করুন মমতা ব্যানার্জি আর রাহুল গান্ধী। কেন যে ওদের শেয়ালে কামড়ায় বুঝতে পারি না, চিৎকার চেঁচামেচি এমন একটা করবেন যেন বাড়িতে আগুন লেগে গেছে। আগুন তো লাগছে, সব পুড়ে যাবে, কাঁথায় আগুন লাগছে এবারে টিএমসি। ওরা দেখেনি যে 65 লক্ষ ভোটার বাদ গেছে বিহারে, তার মানে এই যারা এদেরকে বসিয়েছিল, জামাই আদের ভোটার করে দিয়েছিল, আধার কার্ড করে দিয়েছিল, সব বেটার হারবে।
আর পশ্চিমবাংলায় যদি 1 কোটির বেশি ভোটার বাদ যায়, টিএমসি কোনো বুথে জিততে পারবে না। সব বুথে কমসে কম 50 জন ভুয়ো ভোটার আছে। একটা হিসাব অলরেডি এসে গেছে, 13 লক্ষ ভোটার আধার কার্ড পশ্চিমবাংলায় ক্যান্সেল হয়েছে, কারণ ভুয়ো, হয় ডকুমেন্ট ছিল না বাংলাদেশি। মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতে কারখানা করেছে টিএমসি, ভোটার কার্ড দিচ্ছে, আধার কার্ড দিচ্ছে, রেশন কার্ড দিচ্ছে, যান 10, 15, 20 হাজার টাকা দিন, সব কার্ড পেয়ে যান, বাড়িতে এসে যাবে। অনেক সময় লাইসেন্স বাড়িতে চলে আসতো, ড্রাইভিং লাইসেন্স, আর ওইখান থেকে কার্ড নিয়ে এখান থেকে বাংলাদেশ থেকে ঢুকে সোজা চলে যাচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, জম্মু কাশ্মীর, রাজস্থান, সব জায়গায় পাবেন। ওই যে ওখান থেকে তাড়ানো শুরু হয়েছে বাংলাদেশি, ওই যে বুলডোজার চলছে, সব এরাই পাঠিয়েছে এখান থেকে। আর ভোটের সময় ওরা এখানে ভোট দিতে আছে, ভোটার কার্ড এখানেই আছে। এই 1 কোটি ভোট, এটা হচ্ছে টিএমসির জেতার আর চাবিকাঠি। এই চাবিটা ছাড়িয়ে নিতে হবে, নির্বাচন কমিশন ঠিক করেছে, তাই করবেই। বিহারে যেমন করেছে, এই পার্টিগুলো বিরোধিতা করছে, কিন্তু চুপচাপ বিহারে নিজের পার্টির লোক পাঠিয়েছে BLA 2 সরকারি অফিসার প্রত্যেক বুথে আসবে, BLO বুথ লেভেল অফিসার, সে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে। প্রত্যেককে 2টো করে ফর্ম দেওয়া হবে, আপনি আপনার ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্ট দেবেন। আপনি এখানকার নাগরিক, 2002 সালের আগেও আপনি, আপনার বাবা মা কেউ ছিল, সে হিন্দু মুসলমান যেই হোক, যদি থাকে সে এখানে থাকবে, ভোটার থাকবে, নাহলে গলা ধাক্কা বাংলাদেশ। ওখানে 65 লক্ষকে করা হয়েছে, 65 লক্ষ লোক বিহারে। এখানে আমি বলছি 1 কোটি 25 লক্ষ লোক এরকম বেরোবে, বা নাই, তারা মারা গেছে। তো 13 লক্ষ আধার কার্ড ক্যান্সেল, মানে তার আধারে ভোটার কার্ড হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে যাবে। যখন বাড়ি বাড়ি যাবে না, আধার কার্ড দেখাবে, ক্যান্সেল লিস্টে আছে, তার ভোটার লিস্ট থেকে ভোটার কার্ডও ক্যান্সেল। 13 লক্ষ গেল। প্রত্যেক বছর প্রায় 12 লক্ষ লোক মারা যায় আমাদের বাংলায়। তো আমাদের 2 লক্ষ যদি বাচ্চা ইত্যাদি কম বয়সী হয়, 10 লক্ষ ভোটার মারা যায়, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটে না। কি হয়, সেই ভোটার লিস্টে নাম থাকে। এই যে 50 জন ভুয়ো ভোটার একটা বুথে আছে, তার মধ্যে 40 জন হচ্ছে মারা গেছে, তার নাম আপনি দেখবেন। কারো বাবা মারা গেছে 2 বছর আগে, তার নাম আছে, আপনি দেখুন বাবার নামও আছে, ঠাকুমার নামও আছে, কাটে না, কাটতে পারবেন না আপনি বললেও, কারণ ওই ভোটটা ওরা দেয়। 50টা ভোট ফলস পেয়ে গেলে ভোট বুথে জিতে গেল। আর 10-15টা এদিক ওদিক বাইরের লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে। আপনার হিন্দু ভোট, পুরো হিন্দু বুথ, সেখানে 10-15টা মুসলিম ভোটের নাম চলে লোক, সে লোকগুলো ওখানে থাকে না, তারা ভোটার, 5 থেকে গিয়ে ভোটের দিন ভোট দিয়ে আসে। বহু ভোটে এরকম বহু বুথে করেছে, এগুলো বাদ যাবে। তাই দিদিমণির খাওয়া নাওয়া উঠে গেছে, পুজো দেখতে পারবেন না ভালো করে, মুখ শুকিয়ে গেছে, পুজো উদ্বোধন করছেন, এদিকে তো বৃষ্টি ধুয়ে দিচ্ছে ভালো করে, তারপরে SIR এর ভয়ে ঘুমোতে পারছেন না, ঠাকুর দর্শন করতে পারছেন না, কি বলছেন। এই যে 10 লক্ষ লোক প্রত্যেক বছর মারা যায়, তার নাম কাটে। আপনি ধরুন তো 11 সালে শেষ সেন্সাস হয়েছে, প্রায় 14 বছর হয়ে গেল, সংখ্যা জানা নেই। প্রত্যেক বছর এই যে মারা যাচ্ছে তাদের ভোটার কাটা হচ্ছে না। এগুলোই তো 50-60 লক্ষ হয়ে যাবে ভুয়ো ভোটার, প্রত্যেক বছর 10 লাখ ঢুকলে, তো ওখানে 70-80 লক্ষ তো হয়ে গেল ফলস ভোটার। এবার রোহিঙ্গাদের নাম যেখানে যেখানে ঢুকিয়েছে, 12, 20, 30, 40, 50 লক্ষ কত হবে জানা নেই, তো 100 কোটি মোটামুটি ফলস ভোটার বাংলায়, তাদের নামে ভোট পড়ছে। যেই 1 কোটির বেশি ভোট পাচ্ছে, বেশি আমাদের চাইতে, সেটা পুরোটা ভুয়ো ভোট। এটা যদি বাদ যায়, তাহলে দোকান বন্ধ হবে, শুয়ে পড়বে, আর টিএমসি থাকবে না। বাজনা বেজে যাবে, পরশু থেকে পুজো। কলকাতায় তো ভিড় শুরু হয়ে গেছে, বৃষ্টির ভয়ে কয়েকদিন লোকে বেরোচ্ছিল না, জলও জমে গেছে অনেক প্যান্ডেলে, তাও গতকাল পরশু থেকে আবার পুজোর ভিড়, প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমি এই সময় এসেছি এই জন্য কোনো রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আসিনি। সনাতন ঐক্য মঞ্চের যুবকরা হিন্দু সমাজকে সংগঠন করা, হিন্দু সমাজকে রক্ষা করা, হিন্দু তিথি পূজা পাঠ যাতে ঠিকঠাক হয়, নির্বিঘ্নে নির্ভয়ে করতে পারে হিন্দু, তার জন্য আন্দোলন শুরু করেছেন। আমাকে ডেকেছিলেন, এসেছিলাম। কালকে আমরা বগুড়াতে কালী মন্দিরে কালী পুজো দিয়ে একসঙ্গে সহভোজ করলাম। আর একটা বড় কারণ ছিল, এখানে কিছু জুঝারু লড়াকু গোভক্ত যুবক, তারা কিছু বেআইনি গরু নিয়ে যাচ্ছিল পাচার করতে, লোকেরা তাদের আটকে ছিল, ফলে পুলিশ তাদের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল 15 জনকে। আমি, তারা ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন, তাদের সঙ্গে দেখা করে তাদেরকে সম্মান জানাতে এসেছিলাম, তাদেরকে সম্মান জানালাম, বাকিদেরও জানাবো। সেই ঘটনাটা কেমন করে দেখানো হয়েছিল
তোমাকে দেখতে পাইনি কাল থেকে মনটা খারাপ। ছোট থাকে নাহলে মামলা খালি খালি মনে হয়। এই যে খামটাম কি নিয়ে এসছো? হ্যাঁ ছোটদা খামটাম, এত বড় খাম আছে, মালকড়ি আছে। এত বড় খামে কিছু হবে না, এত বড় এটা কোথাকার? ও তোমাদের এইটা পশ্চিমাঞ্চল। দাম বেড়ে গেছে। সম্মান জানানো হচ্ছে মাননীয় দিলীপকে উত্তীর্ণ করেন মাননীয় গণেশ হৃদয় মহাশয়, মাননীয় সৌমিত্র চ্যাটার্জি মহাশয়, মাননীয় দিলীপ সৌমিত্র ভট্টাচার্য মহাশয়, সনাতনী ঐক্য মঞ্চ জিন্দাবাদ, সনাতনী ঐক্য মঞ্চ জিন্দাবাদ, সনাতনী ঐক্যকে বরণ করে নিচ্ছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। দিলীপ দা জিন্দাবাদ।